যে শিশুটির পায়ের ছবি আমার ব্যানারে দেখা যাচ্ছে, ওই শিশুটির সাথে যে ঘটনা ঘটেছে সে এবং ওর একটি ভিডিও, ওকে হাসপাতালে নেওয়ার পরে ওর যে সারা শরীর কাঁপছিল ওরকম একটি ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, তারপর থেকে আমি খাওয়া দাওয়া করতে পারছিলাম না। আমার প্রত্যেকবার খেতে যেয়ে আমার গলার কাছে খাবার আটকে যাচ্ছিল এবং আমার প্রচণ্ড অপরাধী লাগছিল। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফাস্টের সাথে ট্রেডিং করলে থাকবে না আর কোনো দুশ্চিন্তা। সকল তথ্য ও প্রয়োজনে আছে আমাদের অনলাইন সার্ভিস, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন ইএফটিসিএল এর সাথে। যে আমি যদি মানে আমার বন্ধু বান্ধব যে বয়সে বিয়ে শাদী করেছে ওই বয়সে যদি আমি বিয়ে করতাম, আমার ওই বয়সের একটা বাচ্চা হয়তো থাকতো। সেইখানে হচ্ছে ওরকম একটা বাচ্চার সাথে এত পাশবিক একটা আচরণ করা হয়েছে, আমি রাত্রে ঘুমাইতে পারতেছিলাম না। আমি এখানে আসার আগে 2 রাত আমার একদম ঘুম হয় না, আমার খাওয়া ঘুম সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরে আমার মনে হয়েছে যে যখন আমি এরকম যন্ত্রণাই পাচ্ছি, আমার রাজপথে আসা উচিত। মানে সরকারের যেই কাজ, যে কাজের জন্য আসলে মানে এত একটি রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে আছে, এবং তারা যেভাবে আমাদের মানে আস্থা জায়গাটাকে দুমড়ে মুচড়ে দিয়ে আমাদেরকে একদম হতাশায় নিমজ্জিত করে ফেলছে, তাদের কাজগুলো জাস্ট তারা যথাযথভাবে করলে আসলে আমাদের সবাইকে এই ভোগান্তি এবং এই যে কালেকটিভ যে মানসিক ট্রমা, আমরা মেয়েরা যে নিরাপদ না কোনো ক্ষেত্রেই, এবং কন্যা শিশুদের উপর যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, সেটি যদি সরকার উদ্যোগী হয়ে মানে সমাধান করতো তাহলে আসলে আমাদের এভাবে রাজপথে নেমে আসতে হতো না। এবং এই কাজটি করা প্রচণ্ড কষ্টসাধ্য হচ্ছে আমার জন্য। আমার ইতোমধ্যে শরীর অনেক খারাপ, বিক্ষুব্ধ অবস্থায় অনেক কিছুই করতে ইচ্ছে করে, কিন্তু দিন শেষে আসলে নিয়মতান্ত্রিকতার বাইরে কিংবা আইনের বাইরে যাওয়ার সুযোগটি নেই। কারণ আজকে যদি আমি বিচার বহির্ভূত কোনো একটি কাজ করে একটি দৃষ্টান্ত স্থাপন করে আমি হয়তো রাতারাতি হিরো হয়ে যাব, কিংবা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করলাম যেটাতে হয়তো একজন বিচার পেল, কিন্তু ওই দৃষ্টান্তটাকেই যদি অন্য কেউ কোনো অপরাধের টুল হিসাবে ইউজ করে তখন কিন্তু সেই দায়ভারটি আমার উপরেই পড়বে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। গত পরশু দিন আমার বুয়েটের এক ছোট ভাইকে জাস্ট টোকাই শ্রেণীর কিছু মানুষজন মব ক্রিয়েট করে মোবাইল চোর অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেছে একটা বুয়েটের ছাত্রকে। এবং এদের কি পরিমাণে স্পর্ধা আপনি চিন্তা করেন। গুলশানে একজন ভাইয়ার গাড়িতে কিভাবে একটা মানে পেশাগত ছিনতাইকারী কিভাবে মব ক্রিয়েট করে ওনাকে রক্তাক্ত করেছেন সেই উদাহরণও আছে। এখন জিনিসটা আসলে খুব মানে নির্মম যে আমাদের যতই কষ্ট হোক আমাদের আসলে দিন শেষে আইনের উপরেই তাকাতে হয়, দিন শেষে আইন প্রয়োগকারী সংস্থা তথা সরকারের উপরেই ভরসা করতে হয়। তো আমাদের পক্ষে আসলে সরকারকে কার্যকর করাটি আছে, আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়া, এটি আসলে সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা প্রকাশ করে। এবং এটি তো কোনোভাবেই মুক্তিযুদ্ধ কিংবা জুলাইয়ের চেতনার সাথে যায় না। এবং আমাদের ছোট ছোট ভাই বোনেরা, আমাদের নিষ্পাপ ভাই বোনেরা তো আসলে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত হওয়ার জন্য তো রক্ত দেন নাই তারা। আমরা যেহেতু জুলাই চেতনাকে ধারণ করি, আমরা সবসময় এটাই চেষ্টা করব যে বাংলাদেশের ভাবমূর্তি যেন বহির্বিশ্বে উন্নত হয়, দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব যাতে অটুট থাকে, যে একটি ডেডিকেটেড সেল থাকতে হবে যেটি একদম শুধু নারী নিপীড়ন নিয়েই কাজ করবে। নারীর উপর হয়রানি, নারী ধর্ষণ থেকে শুরু করে এইটিকে প্রায়োরিটি দিয়ে মানে এইটি একটি সেল নিয়ে যেন কাজ করে। এবং এটা মহিলা অধিদপ্তরের আন্ডারে কিংবা হচ্ছে বিচার বিভাগের আন্ডারে এটি খোলা খুব কঠিন কিছু না। তারা কল সেন্টার করেছেন, আপনারা 999 আমি জানি না কে কতখানি সেবা পান। আমি 10টা কল দিলে হয়তো 2টাতে রেসপন্স হয়, বাকিগুলোতে জাস্ট আমাকে হচ্ছে ম্যানিপুলেট করা হয়। তো জাস্ট এরকম আর একটা 999 নাটক তো আসলে কোনো কাজে লাগবে না। যদি একটা মানে কার্যকর তারা কিছু করতে চায়, তাদের নারীদের জন্য একটি ডেডিকেটেড একটা বডি তৈরি করতে হবে। তারা বিচারিক প্রক্রিয়া থেকে শুরু করে আইন প্রণয়নকারী যারা থাকবে, যারা মানে পুলিশের একটা বডি থাকুক, বিচার বিভাগের একটা বডি থাকুক, এবং মানে যদি গণমাধ্যম কর্মীদেরকেও তারা হচ্ছে ইনক্লুড করতে পারেন, সিভিল সোসাইটিকে ইনক্লুড করতে পারেন, আমার মনে হয় সেটি আরও বেশি কার্যকর হয়।